বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার রসায়ন প্রথম পত্র ক্লাসে কোয়ান্টাম সংখ্যা বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি আমার এই আজকের ক্লাসটার মাধ্যমে কোয়ান্টাম সংখ্যা কী, কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, কোয়ান্টাম সংখ্যার ক্লাসিফিকেশন, একটা মৌলের কোয়ান্টাম সংখ্যা কিভাবে বাইর করা যায়, বিস্তারিত আলাপ আলোচনা আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমাদের বোর্ডে কোয়ান্টাম সংখ্যা লিখে রেখেছি আমরা। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি, প্রথমে আমরা জানবো কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা, তাহলে এর ডেফিনিশনটা হচ্ছে যে সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজস্ব স্পিন জানা যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমরা কি কি জানতে পারি? পরমাণুর কক্ষপথের আকার, কক্ষপথের আকার মানে সাইজ, আকৃতি, শেপ, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ওরিয়েন্টেশন, স্পিন, ইলেকট্রনের এই স্পিনটা ইলেকট্রনের স্পিন। তাহলে যে সংখ্যা দ্বারা এই চারটা জিনিস জানা যায়, তাহলে এই চারটা কি? পরমাণুর আকার, পরমাণুর কক্ষপথের আকার, আকৃতি, কক্ষপথে কতগুলো উপকক্ষপথ থাকে সেই উপকক্ষপথের সংখ্যা, ত্রিমাত্রিক দিকবিন্যাস, এটা এক্স ওয়াই জেড অক্ষের মধ্যে ইলেকট্রনটা কোন অরবিটালে অবস্থান করবে সেটা ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং ইলেকট্রনের স্পিন, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা জানা যায়, সেটা হবে স্পিন। তাহলে আমরা এই যে সংখ্যা দিয়ে এই চারটা জিনিস সাইজ, শেপ, ওরিয়েন্টেশন এন্ড স্পিন জানা যায় সেই সংখ্যাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কোয়ান্টাম সংখ্যার ক্লাসে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যে বিষয়বস্তু সব এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তো বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল সায়েন্স টিভি সেলিম স্যার, এখানেও তোমরা এই ক্লাসটা পাবা, তোমাদের জন্য এই ক্লাসগুলো ওখানেও তুমি দেখতে পারবা। তো আমরা এখন কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বললাম, এখন কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলবো। তো যেহেতু কোয়ান্টাম সংখ্যা দিয়ে চারটা জিনিস আমরা জানতে পারি, তাহলে কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। কোয়ান্টাম সংখ্যা হবে চার প্রকার। ক্লাসিফিকেশন অফ কোয়ান্টাম নাম্বার, তাহলে কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। তাহলে এক নম্বর কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী নিলস বোর প্রধান কোয়ান্টাম সম্পর্কে ধারণা দেন। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যায় আমরা কক্ষপথের আকার সম্পর্কে জানতে পারবো। একটা পরমাণুর কক্ষপথ যদি আমরা এভাবে ভোর মতবাদ অনুযায়ী আঁকি, তাহলে প্রত্যেকটা স্তরকে কে, এল, এম, এন বিভিন্ন শেলে অথবা উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। যখন প্রথম কক্ষপথ এন এর মান 1 হয় তখন কে শেল, এন এর মান 2 হয় এল শেল, এন এর মান 3 হয় এম শেল, এন এর মান 4 হয় অর্থাৎ চতুর্থ কক্ষপথ হয় তখন এই শেলকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। এভাবে ও পি আরো বাড়ানো হয়।
তাহলে আমরা প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n² দিয়ে নির্ণয় করা যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানলাম যে এই প্রত্যেকটা একটা পরমাণুর কক্ষপথের আকারটা কেমন হবে, কতটা ইলেকট্রন ধারণ করবে এবং এদের প্রত্যেকটি শেলকে বা এনার্জি লেভেলকে কে, এল, এম, এন দ্বারা ও, পি এভাবে ভাগ করা হয়। এই প্রধান কোয়ান্টাম সম্পর্কে আমাদের এটা হলো স্পষ্ট ধারণা। আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 নম্বর ক্লাসিফিকেশনে যাই। তো 2 নম্বর কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলা হয়, এজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলা হয়। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে 2 নম্বর, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল লেটারের এল দ্বারা প্রকাশ করা হয়। স্মল লেটারের এল দ্বারা প্রকাশ করা হয়। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের মধ্যে বিদ্যমান উপকক্ষপথের আকৃতি অর্থাৎ উপশক্তি স্তরের সংখ্যা নির্ণয় করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তারা বিজ্ঞানী সামারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যায় প্রতিটি কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যায় আমরা এল কে যদি 0, 1, 2, 3 কল্পনা করি, তাহলে এল 0-র জন্য যে উপশক্তি স্তর হয় সেটা হবে এস, পি, ডি, এফ, এরপরে যদি 4 আসে জি, এভাবে হবে। তাহলে এস, পি, ডি, এফ, এস মানে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার স্তর সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি। প্রতিটি সহকারী কোয়ান্টাম সংখ্যায় আমাদের ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2 × 12 + 1t। তাহলে যদি এস শক্তি স্তরে কি দাঁড়ায়, এস স্তরে কি পাই আমরা? এস স্তরে পাই 2l01 অর্থাৎ 2t। এভাবে পি স্তরে আমরা কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে 2 × l এর মান পি এর জন্য 1 + 1, এভাবে 6টি। ডি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2 × ডি এর জন্য এল এর মান আমরা পেয়েছি, এল এর মান 0, এস এর জন্য 0, 1 এর জন্য পি আর 2 ডি, 3 হবে এফ। তাহলে ডি এর জন্য এল এর মান পেয়েছি আমরা 2 + 1, তাহলে 10টি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা উপশক্তি স্তরে এই সূত্রটা দিয়ে উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতাটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এবার আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যায় স্তর সংখ্যাটা আমরা নির্ণয় করব। যেমন সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আবার n এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। যেমন n এর মান যদি 1 হয় তখন l এর মান হবে n-1 অর্থাৎ 0। তখন আমরা 0-র জন্য আমরা আগেই বলেছি 0-র জন্য হয় s আর শক্তি স্তর সংখ্যা হলো 1, তাহলে আমরা 1s, তাহলে উপশক্তি স্তর সংখ্যা পেলাম 1s অর্থাৎ 1টি। তাহলে প্রথম কক্ষপথে উপশক্তি স্তরের সংখ্যা 1টি। যখন n 2 হয়, l হবে 0, 1, তাহলে 0-র জন্য আমরা পেয়েছি s আর 1 এর জন্য হচ্ছে p, আর স্তর হচ্ছে দ্বিতীয় 2s 2p। তাহলে দ্বিতীয় স্তরে উপশক্তি স্তরের সংখ্যা 2টি। n = 3 হলে l = 0, 1, 2, 0-র জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, তাহলে 3s, 3p, 3d। উপশক্তি স্তর সংখ্যা পেয়েছি 3টি। দেখো তাহলে এখানে কিন্তু
এখানে কিন্তু আমরা 4 3f সম্ভব না। এখানে কিন্তু দেখো 2s 2p সম্ভব, কিন্তু 2d সম্ভব নয়। এখানে 1s সম্ভব, কিন্তু 1p সম্ভব নয়, কারণ আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার হিসাব থেকেই আমরা অনুমোদিত উপশক্তি স্তরের সংখ্যাগুলো পেয়েছি। তাহলে একটা এখানে হবে, তাহলে একটা, দুইটা এবং তিনটা। আবার দেখো n = যদি 4 হয়, l = 0 1 2 3 হবে। তাহলে 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। আর স্তর সংখ্যা হচ্ছে 3s, 3p, 3d, 4। দেখো স্তর সংখ্যা এখানে আছে 4, তাহলে 4s, 4p, 4d, 4f। তাহলে অনুমোদিত উপশক্তি স্তরের সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে প্রথম স্তরে অনুমোদিত উপশক্তি স্তরের সংখ্যা একটি, তা হচ্ছে 1s। দ্বিতীয় কক্ষপথে, একটা পরমাণুর দ্বিতীয় কক্ষপথে উপশক্তি স্তরের সংখ্যা হচ্ছে দুইটি, তা হচ্ছে 2s এবং 2p। তৃতীয় শক্তি স্তরে, একটা পরমাণুর তৃতীয় শক্তি স্তরে অনুমোদিত বা অনুমোদনযোগ্য অথবা গ্রহণযোগ্য উপশক্তি স্তরের সংখ্যা তিনটি, তা হচ্ছে 3s, 3p, 3d। এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের এমসিকিউর জন্য। দেখো একটা পরমাণুর চতুর্থ শক্তি স্তরে অনুমোদিত উপশক্তি স্তরের সংখ্যা চারটি, তা হচ্ছে 4s, 4p, 4d, 4f। এভাবে হয়। তাহলে আমাদের মোটামুটি ইনশাল্লাহ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করলাম। পরবর্তীতে আমরা এগুলোর অ্যাপ্লাই করব, এভাবে কিভাবে সমস্যার সমাধান করা যায় আমরা দেখব ইনশাল্লাহ। এখন আমরা যাব কোয়ান্টাম সংখ্যা। তাহলে কয়টা গেল? দুইটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আবার 3 নম্বর কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ হচ্ছে কি? চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা পড়ব 3 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে তাকে এম এল বা শুধু এম, ক্যাপিটাল স্মল লেটার এম দ্বারাও প্রকাশ করা হয়। দেখো তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যায়, ওরিয়েন্টেশন জানা যায়। ওরিয়েন্টেশন, তাহলে ওরিয়েন্টেশনটা কি? ইলেকট্রনটার এক্স, ওয়াই, জেড অক্ষে, অর্থাৎ একটা অরবিটাল, একটা উপশক্তি স্তরকে আরো শক্তি স্তরে বিভাজিত হয় কিনা, এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অক্ষে বিভাজিত হয় কিনা, এই ত্রিমাত্রিক দিকবিন্যাসটা জানা যায়। তাহলে তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে চুম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয়? তাহলে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জ, আর কক্ষপথে ইলেকট্রন ঋণাত্মক চার্জ। তাহলে ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ পরস্পরের মধ্যে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়ার ফলে কিন্তু এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে বিজ্ঞানী জিম্যান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল নির্ণয় করা যায়, এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1t। একটি কক্ষপথে অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1t। 2l+1t। এরপরে ক্লাস আছে, একটু লেন্দি হোক। 12+1t। দেখো তাহলে আমরা এখন দেখব যে n ইকুয়াল হচ্ছে, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আবার প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে n ইকুয়াল টু, যদি আমরা একটা কক্ষপথ থেকে যাই, n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু হচ্ছে 0।
অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা -1 থেকে শুরু করে +1 পর্যন্ত হয়। যেমন l = 0 হলে 0 তো আর -1 +1 হয় না, এখানে 0 জন্য m = 0। অর্থাৎ উপশক্তি স্তরের এখানে তাহলে l এর জন্য s অরবিটাল, তাহলে s অরবিটালকে আর কক্ষপথে ভাঙা যায় না, অর্থাৎ s উপশক্তি স্তরটাকে আর ভাঙা যায় না, তাহলে একটিই থাকে। আচ্ছা, এবার দেখো n = যদি হয় 2, l = হচ্ছে 0 1, তাহলে l 0 এর জন্য m হচ্ছে 0, l 1 এর জন্য m = হচ্ছে -1 0 +1। দেখো n = 3 এর জন্য l = 0 1 2, এভাবে m 0 এর জন্য 0, 1 এর জন্য -1 0 +1 এবং l = 2 এর জন্য m = -2 -1 0 +1 +2। দেখো এভাবে আমরা অরবিটালটা অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমরা হিসাব করতে পারবো, অর্থাৎ অরবিটালটা হিসাব করতে পারবো। আমরা যখন এখানে সমস্যা আসবে তখন আমরা অরবিটাল হিসাবটা দেখব। এখন দেখো 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা আমাদের শেষ হয়ে গেল। 4 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা একে s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে বিজ্ঞানী গোল্ডস্মিথ ও উলানবার্ট। তো স্পিন কোয়ান্টাম সংখ্যাটা একটা ইলেকট্রনের স্পিনকে বোঝানো হয়েছে, তাই স্পিনকে ইলেকট্রন প্রোটনের স্পিনকে হাফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যায় s দ্বারা প্রকাশ করা হয়, s এর মান হয় +12। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে +12 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার একটা ব্যবহার দেখে আমাদের আজকের এই ক্লাসটা সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। এবার দেখো আমাদের টাইম ডিউরেশনের কারণে আমরা একটা সমস্যার সমাধান করি, যে একটি মৌলের সবগুলো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা হিসাব করব। ধরো একটা মৌল নিয়ে আমরা কার্বন, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, তাহলে 1s2 2s2 2p2, এখানে 6টি ইলেকট্রন রয়েছে। আমরা এই কার্বন মৌলের 6টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তাহলে 1 নাম্বার ইলেকট্রনের জন্য তাহলে 1 নাম্বার ইলেকট্রনটা এটাতে আছে, n = 1, l = s আছে 0, l 0 হলে m 0 s +12। 2 নাম্বার ইলেকট্রনের জন্য n = 2 নাম্বার ইলেকট্রনটা দেখো এখানে আছে, তাহলে আমরা n = 1, l = s আছে 0, m = 0, s = -12। দেখো শিক্ষার্থীবৃন্দ, একটা অরবিটালে যখন দুইটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের স্পিন বিপরীত হবে। অর্থাৎ একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে ওই দুটি ইলেকট্রনের স্পিন ঘূর্ণন বিপরীত হবে, একটা +12 হলে আরেকটা -12 হবে। দেখো 3 নাম্বার ইলেকট্রনের জন্য n = 3 নাম্বার ইলেকট্রনটা এটাতে চলে আসছে 2, l = 0, m = 0, s = +12। 4 নাম্বার ইলেকট্রনের জন্য n = 4 নাম্বার ইলেকট্রনটা এখানে আছে 2, l = 0, s আছে, m = 0, s = -12। 5 নাম্বার ইলেকট্রন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে চলে আসছে, তাহলে এখানে এই স্তরটা আবার 3টা ভাগে ভাগ হয়েছে, একটা হলো -1 0 +1, তাই 2টা ইলেকট্রন আছে, একটা 2টা। দেখো তাহলে E5 এর জন্য n = 2, l = p তে আছে, p এর জন্য 1,
m ইকুয়াল তাহলে 1 হলে 3টা হয় -1 0 +1 কিন্তু ইলেকট্রন সংখ্যা একটি 5 নাম্বার ইলেকট্রন সুতরাং একটা ইলেকট্রন একটা অরবিটালেই থাকবে যদিও একটা অরবিটালে দুইটি থাকতে পারে তবে আমরা একটা ইলেকট্রনকে একটা অরবিটালে রাখবো যেমন -1 এই যে এই অরবিটালটাতে রাখবো s ইকুয়াল +½ আবার e6 6 নাম্বার ইলেকট্রনটা দেখো কোথায় আছে এই জায়গায় অর্থাৎ 2 l ইকুয়াল 1 m ইকুয়াল দেখো তাহলে l ইকুয়াল টু যদি 1 হয় m ইকুয়াল টু -1 একটা অরবিটাল 0 একটা অরবিটাল +1 একটা অরবিটাল তিনটা অরবিটাল পাওয়া যায় তিনটার মধ্যে প্রথমটাতে বসছে এরপরে আমাদের নিয়ম হচ্ছে পরবর্তী অরবিটালটাতে বসবে অর্থাৎ 0 এটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী একটা করে ইলেকট্রন বসবে এখন দেখো তাহলে m ইকুয়াল টু 0 s ইকুয়াল টু এবং একমুখী স্পিন হবে দেখো তাহলে একমুখী স্পিন হলে তিনটা একমুখী স্পিন হবে +½ এই হলো আমার কার্বনের সবগুলো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার একটা সেট প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা আজকে আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের এই আজকের এই লেকচারটা তোমরা আশা রাখি ভালো করে তোমরা দেখবা এবং সবাই অনলাইনের ক্লাসগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই দুর্যোগকালীন সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাচ্ছে তা আশা রাখি তোমরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবে তোমরা আমাদের সামনে থাকলে বাস্তবের ক্লাসগুলো আরও প্রাণবন্ত হতো কিন্তু অনলাইনের ক্লাসগুলো তোমাদের ছাড়াই আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি তোমরা আশা রাখি এই ক্লাসগুলো দেখবা এবং শিক্ষাকে উপভোগ করে শিখবা অর্থাৎ শিক্ষা যদি মজার করে না শিখতে পারো এই শিক্ষার মূল্য থাকে না শিক্ষা কোনো জোরের বিষয় না চাপানো বিষয় না এটা তুমি মজা করে অর্থাৎ আনন্দ করে শিক্ষা লাভ করতে হবে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আল্লাহ হাফেজ